এত হাইপ একটা ম্যাচ নিয়ে এত ইন্টারেস্ট আনবিলিভেবল। হামজার এবং সৌমিত সোম যদি সেখানে যুক্ত হন, এটা কি বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ড কিনা? এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ড। কি হয় হামজা চৌধুরী যেখানে খেলেন তিনি তো জানেন যে আমি বল কোথায় পাস দিব, কোথায় গিয়ে গেলে আমি বলটা পাবো। বাংলাদেশে সেটা আমরা ইন্ডিয়ান ম্যাচেও দেখেছি অনেক সময় তিনি, কিন্তু সেটা হচ্ছিল না। সেই জায়গাটা একটা গ্যাপ থেকে যায় কিনা? কাবরেরা আসার পরে বাংলাদেশের প্লেয়ারদের যে খেলার ধরন এটা একটু অ্যাটাকিং মাইন্ডেড হয়েছে। আবাহনী যারা এবার সবচেয়ে কম গোল কনসিড করেছে সেখান থেকে কাউকে আসলে পিক করতে পারেননি কোচ বাদ করেন। হামজা ইজ মোর লাইক এ ডেস্ট্রয়ার, যে অপোনেন্টের অ্যাটাকটাকে নষ্ট করবে। শামিতের ক্ষেত্রে হচ্ছে ইজ মোর অফ এ ক্রিয়েটর। স্ট্রাইকিং এর কথায় আসতেই চান, একজন বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার আছে, তার নাম হচ্ছে জায়ান হাকিম। সে হামজারই ফ্রেন্ড। বার্সেলোনার জন্য দুঃস্বপ্ন, আসলে নাইটমেয়ার আই গেস। জি, এমবাপ্পে যে জিনিসটা, এমবাপ্পে ইজ ভেরি ভেরি গুড ইন দি অ্যাটাক, বাট ও ডিফেন্সিভ কোয়ালিটিজ এত স্ট্রং না। এই কারণে কি এমবাপ্পে যাওয়ার সময় এনরিকে বলেছিলেন যে যাওয়াটা ভালো হচ্ছে দলের জন্য বেটার। বাংলার আকাশে এখন ফুটবলের ঘনঘটা। এর মধ্যে ইতালি থেকে ফাহমিদুল ইসলাম চলে এসেছেন। হামজা চৌধুরীর আরও একবার পা পড়তে যাচ্ছে খুব শীঘ্রই বাংলাদেশের মাটিতে। সমিত সোম যাকে নিয়ে এত আলোচনা, 4ই জুন তিনি পা রাখবেন বাংলাদেশ, আর 5 তারিখে বাংলাদেশ ভুটানের সঙ্গে খেলবে প্রস্তুতি ম্যাচ। এরপর 10ই জুন সেই মহাকাঙ্ক্ষিত বাংলাদেশ সিঙ্গাপুরে এফসি এশিয়ান কাপ বাছাইয়ের লড়াই। আর এইসব নিয়ে আমাদের অনফিল্ডের আরও একবার ফুটবল শো কাউন্টার অ্যাটাকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল তিতুমির এবং আজকে আমাদের সঙ্গে আছেন ফুটবল অ্যানালিস্ট আহমেদ শায়েক। কেমন আছেন? এবং এই ম্যাচ নিয়ে যে বিল্ড আপ আমরা হচ্ছে আস্তে আস্তে, অনুশীলন শুরু হয়ে যাচ্ছে কালকে থেকে, কেমন এক্সাইটমেন্ট কাজ করছে? ধন্যবাদ আমাকে এখানে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। তো খেলা এখন আসলে যে হাইপে চলে গেছে, এই হাইপটা আসলে আনথিঙ্কেবল। আমরা গত 6-7 বছর ধরে আর কি বাংলাদেশে ফুটবল দেখছি, এত হাইপ একটা ম্যাচ নিয়ে এত ইন্টারেস্ট, আনবিলিভেবল। এবং আমার ধারণা মতে দর্শক তো অবভিয়াসলি থাকবে মাঠে ভর্তি, এবং আই থিঙ্ক মাঠের বাইরেও এত দর্শক থাকবে, সেটাকেও কেমনে হ্যান্ডেল করবে বিএফএফ বা সিকিউরিটি অথরিটিজ, আমি ঠিক আসলে এখন ঠিক জানি না। বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সো অনুশীলন শুরু হয়ে যাচ্ছে, এবং যেটা বললাম যে দল আমরা এর মধ্যে পেয়ে গিয়েছি 26 জনের প্রিলিমিনারি স্কোয়াড, সেটা নিয়ে কথা হবে। ফরমেশন কম্বিনেশন কেমন হতে পারে সেসবের বাইরেও একটু আরেকটা এক্সাইটিং ম্যাচ অপেক্ষায় রাত পোহালেই। ইনফ্যাক্ট সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের গ্র্যান্ড ফিনালে, যেখানে ইন্টার মিলান এবং পিএসজি মুখোমুখি হতে যাচ্ছে। সেই ম্যাচ নিয়েও আমরা কথা বলবো। এছাড়া সোশ্যাল মিডিয়ায় কে কি বলছেন, কি হচ্ছে, সেসবও থাকছে আমাদের আজকের কাউন্টার অ্যাটাকে। আমরা একটু বাংলাদেশের স্কোয়াডের দিকে যদি নজর দিই, অবভিয়াসলি স্কোয়াডটা নিয়ে খুব বেশি আলোচনা নেই। কোচ আসলে ব্রিফ করেছেন, তিনি মূলত এখন মনে করছেন যেটা মিডফিল্ডটাকেই তার মেইন স্ট্রেংথ, এবং অবভিয়াসলি সেটা হামজার এবং সৌমিত সোম যদি সেখানে যুক্ত হন, এটা কি বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ড কিনা, এই আলোচনাও আসছে। আহমেদ শায়েক, একটু যদি আপনার কাছে যাই। মিডফিল্ড যদি বলেন, অবভিয়াসলি এরকম এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ড, কারণ একজন প্রিমিয়ার লিগ খেলা বা চ্যাম্পিয়নশিপ লিগ খেলা প্লেয়ার, আর একজন ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগ খেলা, প্লাস দুজনই তাদের আগের ন্যাশনাল টিমের বা আন্ডার এজ লেভেলে খেলা, সো বেশ স্ট্রং। আর এছাড়াও আমাদের যে আগের যে এক্সপিরিয়েন্স বা লাস্ট কয়েক বছরের ধরে যারা আর কি উঠে আসছে, সেসব প্লেয়ার একটা ভালো মিশেল আমি বলতে পারবো। সো মিডফিল্ডটা স্ট্রং, স্ট্রাইকিং নিয়ে দুর্বলতা, এটা আমরা সবাই জানি, এটা নিয়ে বলার কিছু নাই। বাট আমার কিছু কোয়েশ্চেন্স অবভিয়াসলি ডিফেন্স নিয়ে আছে সিলেকশনের ক্ষেত্রে, বিকজ ডিফেন্সের ওই রকম ব্যাকআপ, যেটা কিন্তু আমরা ইন্ডিয়া ম্যাচের সাথে দেখলাম যে তপু বর্মন যখন ইনজুর হয়ে চলে গেল, এরপরে কিন্তু ওইরকম ডিফেন্সিভ ব্যাকআপটা আমাদের ছিল না। সো ওভারঅল একটা আরো যদি ডিপ অ্যানালাইসিসে আমি ঢুকি, তাহলে অবভিয়াসলি ডিফেন্সের ক্ষেত্রে আমার কিছু কোয়েশ্চেন আছে। রাইট, তবে বাংলাদেশের অবভিয়াসলি ডিফেন্স নিয়ে তো কোশ্চেন আছেই, বাট সব সময় যেটা কোশ্চেন থাকে ফরওয়ার্ড নিয়ে, আমাদের গোল স্কোরার নেই, এবং সেই জায়গাটায় প্রবাবলি ফাহমিদুল একটা আশার জায়গা তৈরি হতে পারে, যেহেতু তিনি উইঙ্গারই মূলত, বাট স্টিল হয়তোবা একজন আমরা আপফ্রন্টে একজন ফুটবলারকে পেতে যাচ্ছি যিনি আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সঙ্গে, কোয়ালিটির সঙ্গে একটা পাল্লা দেবার মতো ফুটবলার। এবং সেই জায়গাটাই বাংলাদেশের আমরা ইন্ডিয়ার সঙ্গে যদি ম্যাচ দেখি, এইখানটাতে আসলে নিশ্চিতভাবে কিছু পরিবর্তন তো আসবে। যদি দুজন ঢুকে যান, সমিত সোম এবং ফাহমিদুল, সেক্ষেত্রে লোকাল থেকে হয়তো দুজনকে বসতে হতে পারে। বাট আপনার কি মনে হয় যে আসলে ফাহমিদুলকে দিয়েই কোচ একটা ফরওয়ার্ড লাইন সাজানোর পরিকল্পনা করতে পারেন এই ম্যাচে? এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ভুটানের ম্যাচটা। কারণ ফাহমিদুলকে আপনি দেখবেন বেশ আগেই কিন্তু আনা হয়েছে। তার একটা বড় কারণ হচ্ছে ওকে ভুটানের ম্যাচে আসলে টেস্ট করা হবে যে অ্যাকচুয়ালি ও কতটুকু আর কি জেল করতে পারছে পুরো টিমের সাথে।
এবং আমি যতটুকু গতবার যখন সৌদি আরবে ক্যাম্প ছিল যতটুকু আর কি ইনসাইড লোকের কাছ থেকে শুনেছি, যেটা শুনেছি যে ওকে কখনো লেফট উইংয়ে ট্রাই করা হচ্ছিল, কখনো ওকে লেফট ব্যাকেও ট্রাই করা হচ্ছিল। এখন আমাদের যে জিনিসটা হয়েছে যে এখন বিশ্বনাথ ঘোষের একটা বড় ইনজুরি, যার কারণে রাইট ব্যাকে আমাদের অনেক দিন ধরে একটা শূন্যস্থান যাচ্ছে গত 1 বছর ধরে। তো বিশ্বনাথের ওই জায়গায় চেঞ্জ হওয়ার কারণে যেটা হয় যে সাত কিন্তু আগে ছিল লেফট ব্যাকে খেলতো, বিশ্বনাথ খেলতো রাইট ব্যাকে, আর সাতকে মেক শিফট করে রাইট ব্যাকে খেলতে হচ্ছে। তো যার কারণে লেফট ব্যাকে কখনো ইসা ফয়সাল, কখনো রহমত মিয়া, এরকম কন্টিনিউয়াসলি একটা চেঞ্জ আসছে, সেখানে কিন্তু কোনো সলিড জায়গা এখন পর্যন্ত কেউ নিতে পারেনি। তো অনেকে ধারণা করছে যে এরকম হতে পারে যে ফাহমিদুলকে লেফট উইং ব্যাক হিসেবে খেলানো হবে, যেটাতে কিনা তার যে পেস, তার যে স্ট্যামিনা, ওইটাকে আর কি ইউজ করা হবে, হ্যাঁ আর কি উইং ব্যাক হিসেবে কাজ করতে পারে, যেটা কিনা মডার্ন ফুটবলে উইং ব্যাক ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার। সো তাকে যদি ওই জায়গাটায় খেলানো যায় এবং সে যদি এফেক্টিভলি ওই জায়গাটায় খেলতে পারে, সেক্ষেত্রে এটা আমাদের অ্যাটাকের জন্য এটা বেশ একটা পজিটিভ জিনিস ধরে নিয়ে আসতে পারবে। সো এখন ভুটানের ম্যাচটা আসলে ও কোন জায়গাটায় ভালোভাবে সলিড ওয়েতে এফেক্টিভলি খেলতে পারে, সেটাই আসলে আই থিঙ্ক দেখে তারপরে ম্যাচের জন্য চিন্তা করা হবে। রাইট, ভুটানের ম্যাচে প্রবাবলি আমরা শামিদ সোমকে আমরা দেখতে পারবো না, অ্যাকচুয়ালি তার টেস্টটা হবে না। হামজা চৌধুরী অন্য 2 তারিখে আসছেন, খেলাতেও পারেন কোচ। কিন্তু ভুটানের ম্যাচটা আসলে যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের যে ফুটবলারদের নিয়ে আমরা কথা বলছি এখন, এটা নিয়েও একটা আলোচনা আছে যে আসলে এরকম বাইরে থেকে বাংলাদেশেরই কিন্তু প্রবাসী ফুটবলারদের এনে আসলে সেটা কতটা আমাদের দীর্ঘস্থায়ী বা সাস্টেইনেবল একটা সলিউশন দেশের ফুটবলের জন্য, সেই আলোচনার ঢোকার আগে এটাই হচ্ছে বড় কথা যে তারা আসলে এই সময়টা যথেষ্ট পাচ্ছেন কিনা সে প্র্যাকটিস করা এবং মানিয়ে নেওয়া দলের সঙ্গে। এবং ওই ধরেন কি হয়, হামজা চৌধুরী যেখানে খেলেন তিনি তো জানেন যে আমি বল কোথায় পাস দিব, কোথায় গিয়ে গেলে আমি বলটা পাবো। বাংলাদেশে সেটা আমরা ইন্ডিয়ান ম্যাচেও দেখেছি অনেক সময় তিনি কিন্তু সেটা হচ্ছিল না, সেই জায়গাটা একটা গ্যাপ থেকে যায় কিনা? জি, গ্যাপ তো থেকেই যায়, কিন্তু ওয়ার্ল্ড ফুটবলে ইন্টারন্যাশনাল ম্যাচের ক্ষেত্রে নিয়মটাই এরকম যে 10 দিনের জন্য সব প্লেয়াররা আর কি ছুটি পায় ক্লাব থেকে, ওই সময়ের মধ্যে এসে সবাইকে মানিয়ে নিতে হয় এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় প্র্যাকটিস। সো এটাকে সবাই মেন্টালি ওভাবে করে ধরে নিয়েছে। দ্য অনলি টাইম প্লেয়াররা সবচেয়ে বেশি সময় ধরে পায় যখন ওয়ার্ল্ড কাপ বা সাফ বা ওইরকম টাইপের যখন কোনো টুর্নামেন্ট হয়, তখন প্লেয়াররা হয়তো অনেক সময় নিয়ে জেল করতে পারে। বাট আই থিঙ্ক এখন হামজা অলরেডি একটা আইডিয়া নিয়ে গিয়েছে যে কি হবে, আর যখন শামিদ সোম বা ফাহমিদুল এরা তো অলরেডি খেলা দেখার মধ্যেই আছে। সো সবারই আর একটা প্লেয়ার সম্পর্কে ধারণাটা আছে, এখন জাস্ট কয়েকটা প্র্যাকটিস সেশনের ব্যাপার, আশা করি এর মধ্যেই আর কি সংযোগ ঘটবে আর কি সবার মধ্যে, আশা করি আমরা সেটাই। ভুটানের সঙ্গে ম্যাচ এবং তারপরে সিঙ্গাপুরের সঙ্গে 10 তারিখে। আমরা যদি একটু ইন্ডিয়া ম্যাচের দিকে তাকাই, খুব বেশি চেঞ্জ আসলে স্কোয়াডে কিন্তু নেই ইন্ডিয়া ম্যাচ থেকে, বাট অবভিয়াসলি বেস্ট 11-এ চেঞ্জ তো আসবেই এবং সেই জায়গাটাই কম্বিনেশন বা ফরমেশনও কি চেঞ্জ আসতে পারে। আমরা নর্মালি আপনার কাছে কি মনে হয় 4-2-3-1-এ যাবেন কিনা কারবেরা, নাকি অন্য কোনো ফরমেশন ট্রাই করবেন? এখানে বলার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ড একটু স্টোরি বলি, সেটা হচ্ছে কাবরেরার আমার কাছে যেটা সবসময়, এটা আমার পার্সোনাল মতামত, কাবরেরা ইজ লাইক একটা কয়েনের 2টা সাইডের মতন, ওর 2টা ভাগ আছে। 2টা ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে যেটা কিনা আমার কাছে পজিটিভ লাগে, কাবরেরা আসার পরে বাংলাদেশের প্লেয়ারদের যে খেলার ধরন এটা একটু অ্যাটাকিং মাইন্ডেড হয়েছে, পাসিং ফাস্ট এবং প্রেসিং ফুটবল খেলে, যেটা কিনা আগে খেলা হতো না। আগে আমরা খুবই নেগেটিভ ফুটবল খেলতাম, মানে লং বল, স্লো ফুটবল, এরকম একটা ব্যাপার ছিল। সো দিস ইজ দ্য ভেরি পজিটিভ সাইড, যে যেসব প্লেয়ারদেরকে নিয়ে কাবরেরা খেলে খুবই পজিটিভ ফুটবল খেলে। বাট অন দি আদার হ্যান্ড কয়েনের আর একটা সাইড হচ্ছে কাবরেরার প্লেয়ার সিলেকশন নিয়ে আমার কোনো লজিক খাটে না। কারণ ও যখন কোনো প্লেয়ার সিলেক্ট করে, সেটা ধরেন প্রিলিমিনারি স্কোয়াড হোক বা সাবস্টিটিউট বেঞ্চের থেকে প্লেয়ারকে নামাচ্ছে, তারগুলো না মানে আপনি কখনো বুঝে উঠতে পারবেন না যে কেন এই প্লেয়ারটাকে নামাচ্ছে, মনে হয় র্যান্ডমলি একটা হচ্ছে। ফর এক্সাম্পল আমি যদি ইন্ডিয়া ম্যাচের কথাই বলছেন, ইন্ডিয়া ম্যাচে বেসিক্যালি ও যেভাবে বলে, ও সবসময় বলে যে ও 4-4-2-তে খেলে এবং ওর 4টা মিডফিল্ড ডায়মন্ড আকারে খেলে, যেখানে হৃদয় পিছনে থাকে, সামনে 2টা মিডফিল্ড, তার সামনে আরেকজন। বাট আপনি যদি ওর খেলা সবসময় ভালো করে অবজার্ভ করেন, ও অ্যাকচুয়ালি 4-3-3 খেলে, সেখানে 3টা মিডফিল্ড খেলে, তার সামনে আর 3জন, যেরকম আমাদের ছিল এবার ইন্ডিয়া ম্যাচে ছিল হচ্ছে ইমন, রাকিব আর মুরসালিন, 3জন কিন্তু একসাথে প্রেস করছিল, একসাথেই নামছিল। সো 4-3-3 খেলার কারণে এভাবে করে খেলছিল। তো যাই হোক, এখন যে জিনিসটা আমার কাছে লেগেছিল, আপনি দেখেন যে চন্দনকে হঠাৎ করে না এইবার নাই, কিন্তু ধরেন যে ইন্ডিয়া ম্যাচে হুট করে ওকে নামাই দিয়েছিল, কিন্তু ওই সময়টা চন্দনকে ইউজ না করে যদি আরো অ্যাটাকিং মাইন্ড এসে যেত, ম্যাচটা যদি জেতার একটু চেষ্টা করতো, সে হয়তো আলামিনকে নামাতে পারতো বা অন্য কোনো প্লেয়ারকে নামাতে পারতো। সো ওই সাবস্টিটিউশনের তার পিকিং অফ প্লেয়ার্স ইজ ভেরি কোয়েশ্চেনেবল। সো এবং সেই জিনিসটা এবার প্রিলিমিনারি স্কোয়াডেও দেখেন, আপনি প্রিলিমিনারি স্কোয়াডে যদি আমি দেখি, তাহলে সব জায়গায় মোটামুটি প্লেয়ার কিন্তু সে সাব ঠিকই নিয়েছে, কিন্তু আপনি যদি ডিফেন্সের ক্ষেত্রে দেখেন, তপু আর তারিকের পরে কিন্তু ব্যাকআপ আর কেউ নাই।
সো গতবার আমরা যেটা দেখেছি যে শাকিল আহাদ তপুকে সে সেন্টার ব্যাকে নিয়ে খেলিয়েছিল, কিন্তু শাকিল আহাদ তপু সেন্টার ব্যাকে থাকলে এরকম সলিড সেন্টার ব্যাক না। আর আপনি যদি লিগের পারফরমেন্সও দেখেন সেক্ষেত্রে আপনি আবাহনীর হচ্ছে ইয়াসিন এবং বাবলু, আর যদি মোহামেডানের মেহেদী হাসান মিঠু এদের কথা বলেন, তারা কিন্তু খুবই ভালো পারফর্ম করেছে। হয়তো তারা কাবরেরার খেলার ধরনের সাথে অতটা মানিয়ে নিতে পারে না, কিন্তু ব্যাকআপ হিসেবে তো আমাদের একটা রাখতে হবে, যে জিনিসটা আমরা ইন্ডিয়া ম্যাচে ফিল করলাম। আর মেহেদী হাসান মিঠুর ক্ষেত্রে আমি আর কি পার্সোনালি আরেকটু বলবো, তার কারণ হচ্ছে তার মধ্যে একটা এক্সক্লুসিভ একটা ব্যাপার আছে। সে হচ্ছে গত 2 সিজন ধরে সে হাত দিয়ে থ্রো করে অ্যাসিস্ট করছে, যেটা কিনা খুবই বড় একটা ব্যাপার। কারণ আপনি জানেন ইংলিশ প্রিমিয়ার লিগে ররি ডেলাপ নামে একজন প্লেয়ার ছিল যার কিনা থ্রোটা অনেকটা কর্নারের মতন। বাংলাদেশে আমার মনে পড়ছে রায়হানের থ্রোটাই ছিল ওরকম। তো আমার কথা হচ্ছে মেহেদী হাসান মিঠুকে হয়তো আপনার 90 মিনিটস খেলানোর দরকার নেই, ব্যাকআপ হিসেবে থাকলো বা লাস্ট 5 বা 10-20 মিনিটে যদি আমার ওরকম অ্যাটাক করা দরকার হয়, ওয়াই নট উই ইউজ মেহেদী হাসান মিঠু। রাইট। বাট এবার মোহামেডান থেকে শাকিল তপু আছেন, কিন্তু একই সঙ্গে আরেকটা প্রশ্ন বোধহয় উঠছে যে ডিফেন্সে আবাহনী যারা এবার সবচেয়ে কম গোল কনসিড করেছে সেখান থেকে কাউকে আসলে পিক করতে পারেননি, কোচ বা করেননি, সেটাও আসলে আরেকটা। জি, এটা একটা কোয়েশ্চেনেবল জায়গা। তার কারণ হচ্ছে যে অ্যাটলিস্ট আমার মতে যদি ফাইনাল স্কোয়াডে যদি আবাহনী কেউ না থাকতো সেটা ঠিক আছে, আরেকটা প্লেয়ারের হয়তো ট্রেনিং সেশনে সে হয়তো জেল করতে পারেনি, সেই লজিকটা রাখা যায়। কিন্তু প্রিলিমিনারি স্কোয়াডে অ্যাটলিস্ট পারফরমেন্সের উপর বেস করে হলো ইয়াসিন বা বাবলুর আই থিঙ্ক এখানে আসা উচিত ছিল। বিকজ আপনি মিতুল মার্মাকে তার এবারের লিগে কিন্তু সবচেয়ে বেশি ক্লিন শিট হচ্ছে মিতুল মার্মার। সো মিতুল মার্মাকে যদি আপনি তার ক্লিন শিটের জন্য যদি আপনি মানে সাধুবাদ দেন, সঙ্গে আপনার 2 সেন্টার ব্যাককে আনতে, এটা ছাড়া আসলে সম্ভব না। আপনি 2জন সেন্টার ব্যাককে কমপ্লিমেন্ট করে হচ্ছে গোলকিপার বা ভাইস ভার্সা। সো এই ক্ষেত্রে আসলে অ্যাটলিস্ট প্রিলিমিনারি স্কোয়াডে আরও 2 জনকে ডাকতেই পারতো, অথবা এখান থেকে হয়তো ওভাবে চিন্তা করতে পারতো। বাট এমনি স্কোয়াড খারাপ না, ইটস জাস্ট কয়েকটা প্লেয়ার মিসিং, যে জিনিসটা আর কি আমার কাছে মনে হচ্ছে। শেষ পর্যন্ত মনে হচ্ছে তো তাহলে মিতুল মার্মার সামনে আগের মতোই তপু বর্মন, তারেক কাজী অ্যান্ড 2 পাশে সাদ এবং তপু, এদেরকেই হয়তো। হ্যাঁ, এখন এই মুহূর্তে যা দেখছি সেই হিসাবে ইন্ডিয়া ম্যাচের যে আপনার কম্বিনেশনটা ছিল, সেই পিছনে যে 5 জন হয়তো এরকমই থাকবে গোলকিপার সহ। ফাহমিদুলের উপর ডিপেন্ড করছে, ফাহমিদুলের যদি অ্যাটাকিং মাইন্ডসেটটা করে তাহলে তো ফাহমিদুল লেফট ব্যাকে চলে আসতে পারে, সেটা কিনা আমাদের জন্য ভালো হবে। আর যদি দেখা যায় যে না, ও অ্যাটাকিংয়ে বেশি ভালো, ডিফেন্সিভলি এতটা বেশি সাপোর্ট দিচ্ছে না, তাহলে হয়তো সামনে খেলবে। একটু আমরা এবার মিডফিল্ডে যাই, হামজা এবং সমিতকে নিয়ে কথা বলি। হামজা প্রবাবলি তার পজিশন একই রকমই থাকবে, তিনি সাধারণত যেভাবে আমরা ইন্ডিয়া ম্যাচে যেটা দেখেছি, তিনি লেস্টার বা শেফিল্ডে যে পজিশনে খেলেন একটা সেখানেই তাকে কমফোর্টেবল মনে হয়েছে বা কোচ ইউজ করতে চেয়েছেন। একই সঙ্গে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন এবং গোল সুযোগ তৈরি করে দেয়। বাট শামিত সোমের আসলে রোলটা কি হতে যাচ্ছে? আচ্ছা, এখানে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে শামিত সোমের ব্যাপারটা হবে যে অনেকটা মিডফিল্ডের কন্ট্রোলটা ধরে রাখা। আপনি যদি মিডফিল্ড কনসিডার করেন ফুটবলের ক্যারেক্টারিস্টিক্সে, তাহলে মিডফিল্ডে এক ধরনের প্লেয়ার থেকে ডেস্ট্রয়ার আর একজন থেকে ক্রিয়েটার। সো হামজা ইজ মোর লাইক এ ডেস্ট্রয়ার, যে অপোনেন্টের অ্যাটাকটাকে নষ্ট করবে। ওর মধ্যে ওই ক্যাপাবিলিটিটা বেশি, ওই ট্রেটটা বেশি। আর শামিতের ক্ষেত্রে হচ্ছে হি ইজ মোর অফ এ ক্রিয়েটার, বলটাকে নিয়ে ফ্লুইড মুভমেন্ট করবে, আপনার উইং পাসিং গুলো করবে, সাইড চেঞ্জ গুলো করবে। সো এই হামজা শামিতের দুজনের পাশাপাশি কম্বিনেশনটা ভালো হবে। আর শামিতের যে জিনিসটা, যে ক্রিয়েটিভিটি আর ভিশনটা খুব স্ট্রং। সো যার কারণে যে রাকিবকে যে ইউজ করা, বা এই ক্ষেত্রে যে মুরসালিন বা ইমন যেই থাকুক না কেন সামনের ফ্রন্ট থ্রিতে, অথবা সুমন যেই থাকুক না কেন, তো তাদেরকে আসলে কিভাবে করে ইউটিলাইজ করা, এবং আই থিঙ্ক শামিত এই জন্য আর কি খুবই ভালো। এক্স্যাক্টলি, আমিও সেই পয়েন্টে আসতে চাচ্ছিলাম যে উই নিড আ ফিনিশার, এবং এই ক্ষেত্রে আসলে রাকিব এবং বাংলাদেশের আসলে গত কয়েকটা ম্যাচে আমরা যদি দেখি এই জায়গাটা গিয়ে একটা হতাশাই পেয়ে বসছে আসলে সবাইকে। ফাহমিদুল প্রবাবলি একটা বাড়তি অফকোর্স অস্ত্র যোগ হচ্ছে, বাট স্টিল ফিনিশিংয়ের কাজটা আমাদের রাকিব, বা আমি জানি না আসলে ঠিক আমরা কার উপর আস্থা রাখতে পারি এই জায়গাটাই। রাকিবের এখানে সিঙ্গাপুরের ক্ষেত্রে যে জিনিসটা হবে যে রাকিবের যে পেস, এই পেসটা অনেক কাজে আসতে পারে আমাদেরকে, যেটা কিনা আমরা ইন্ডিয়ার সময় দেখছিলাম যে ভোগাত ছিল বেশি, ইন্ডিয়ান ডিফেন্স কিন্তু এদিক ওদিক ছোটাছুটি করছিল, কিন্তু রাকিব কিন্তু ওভাবে আটকাতে পারছিল না। ইটস জাস্ট লাস্ট ফিনিশিং টাচটা হচ্ছিল না, যে আপনার ইমন কখনো মিস করেছে, হৃদয় বা কখনো জনি। সো এই জিনিসটা যে আই থিঙ্ক এটাও একটা পজিটিভ সাইড দেখতে হবে, যে আমাদের আগে যে অবস্থা ছিল, আমরা চান্স ক্রিয়েশনই ছিল প্রায় শূন্যের কোঠায়, ম্যাচে চান্স ক্রিয়েশন ওরকম হতোই না বক্সের মধ্যে।
সো রিলেটিভলি আপনি যদি কয়েক বছর ধরে আগে কম্প্যারিজন করেন তাহলে এখন চান্স ক্রিয়েশনটা বাড়ছে। ইনফ্যাক্ট কয়েক বছর ধরে না, গত ম্যাচে যদি দেখি ইন্ডিয়ার সঙ্গে আমরা অনেক বেশি চান্স ক্রিয়েট করেছি কিন্তু গোল করতে পারি নাই। এই প্রসঙ্গে আসলে একটু শেষ দিকে আমরা চলে এসেছি, আপনার কাছে আরেকটা যেটা জানতে, আপনি লোকাল ফুটবল পুরো লিগটা আপনি ফলো করেছেন এবং অন্য কোন স্ট্রাইকার কি আপনার নজর কেড়েছে যাকে মনে হতে পারে, যেমন ধরুন নোভার কথা অনেক আলোচনা হয়েছে, এরকম আর দু একজন কি আপনার কাছে মনে হয় যে হয়তোবা পাইপলাইনে আছে এবং খুব শীঘ্রই ন্যাশনাল টিমে আমাদের স্ট্রাইকারের পজিশনে আসার মতো? আচ্ছা, এখন আপনি নোভা তো অবভিয়াসলি ইয়াং, সো নোভা যেরকম একটা আছে, আলামিনও আছে যেটা অলরেডি চলে এসছে, বাট এখন ওরকমভাবে কিছু না আসলেও আমার কাছে এবার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, মোহাম্মদ একজন প্লেয়ার আছে সৌরভ দেওয়ান, তার খেলা এবার খুবই আর কি আমার ভালো লেগেছে, তার খেলাটা বেশ ভালো ছিল। এবং মোহাম্মদান আরিফের কথাও যদি বলতে হয়, সেও বেশ ভালো ছিল। এই মোহাম্মদানের একটা ইয়াং ব্যাচ আছে যারা কিনা এখনো ফুল প্লেইং টাইমটা পাচ্ছে না, কিন্তু তারা পিছনের পর্দার আড়ালে আছে এবং আই থিঙ্ক এইটা সামনের কয়েক বছরের মধ্যে এটা একটা বড় আকার ধারণ করবে। আর এবার যেটা আমরা দেখলাম যে কয়েকদিন আগে যে সাফের যে খেলা হলো, সেখানে মোরশেদ নামে যে প্লেয়ারটা ছিল, তার খেলা উইংয়ে ছিল সে, তো আই থিঙ্ক হি ইজ গোয়িং টু বি এ গুড ফিউচার ফর বাংলাদেশের কাঠামো থেকে যদি বলেন। আর আপনি যদি স্ট্রাইকিং এর কথায় আসতেই চান, একজন বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার আছে যে কিনা স্ট্রাইকার হতে পারে, কিন্তু তার বেশ কিছু কাগজপত্র পেপার ওয়ার্কের কাজ আছে। তার নাম হচ্ছে জায়ান হাকিম, সে হামজারি ফ্রেন্ড, সেও ব্রিটিশ, কিন্তু তার একটা প্রবলেম হচ্ছে সে অ্যান্টিগার বারমুডা এই জাতীয় দলের হয়ে 5টা ম্যাচ খেলেছে এবং তার 3টা গোলও আছে। সো সে 6'2" কিন্তু এখন সেই প্লেয়ারকে আনতে গেলে আই গেস আমাদেরকে অনেক কাঠখড় পুরাতে হবে। সো আমি যতটুকু শুনেছি এর আগে, সে হচ্ছে যে তার অগাস্টে তার হচ্ছে তার ওয়াইফ প্রেগনেন্ট, তো সে তার বাচ্চা হবে অগাস্টে, তারপরে সে আর কি বাংলাদেশের ব্যাপারে কথা বলা শুরু করবে। সো এই একটা পোটেনশিয়াল আছে যে কিনা এখন রিসেন্ট টাইমসে চলে আসতে পারে এবং সেক্ষেত্রে আমরা একটা 6'2" এর একজন গ্রেট নিউজ ফর বাংলাদেশ ফুটবল, রাইট? ওকে, সো বাংলাদেশের ম্যাচ সিঙ্গাপুরের সঙ্গে আপনাদের প্রেডিকশন, এক্সপেকটেশন কি অবশ্যই নিচে কমেন্টস করে জানিয়ে যাবেন। আমরা একটু আমাদের পরের টপিকে যেতে চাই, হুইচ ইজ চ্যাম্পিয়ন্স লিগ। এবং চ্যাম্পিয়ন্স লিগে বেশ নাটকীয়তাই হয়েছে। মূলত ইন্টার মিলান যেভাবে বার্সেলোনাকে একটা থ্রিলার না 7-6 গোলের মোটামুটি সেটাকে পাড়ি দিয়ে তারা ফাইনালে চলে এসেছেন। পিএসজি অন্যদিকে প্রথমবারের মতো শিরোপার হাতছানি তাদের সঙ্গে একবারই তারা ফাইনালে উঠেছিল। সো ফাইনালটা যেটা মনে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের, আমরা যদি রিসেন্ট হিস্ট্রি দেখি, সেমিফাইনাল যতটা আকর্ষণীয় নাটকীয় হয়, ফাইনালটা সেটা হয় না। সেক্ষেত্রে পিএসজি ইন্টার মিলান কখনোই কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হয়নি। প্রথমবারের মতো তারা ফেস করছে। ইন্টার যদিও আমার মনে হয় গত 2023 সালে তারা লাস্ট ফাইনাল খেলো চ্যাম্পিয়ন্স লিগের, পিএসজি 2020 সালে খেলেছিল। সো এই ম্যাচটা ঘিরে আসলে ওরকম বোধহয় হাইপ ওয়ার্ল্ড ফুটবলে কি দেখা যাচ্ছে, যেরকমটা ধরেন আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট, এই প্রথমবারের মতো ইনফ্যাক্ট গত 20 বছরে কোনো প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা বা স্প্যানিশ লিগের টিম নেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। হ্যাঁ, এবারে হাইপটা একটু কম আমি বলবো চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে, কারণ নর্মালি লা লিগার আর প্রিমিয়ার লিগের টিম থাকলে তখন একটু হাইপটা একটু বেশি থাকে, কিন্তু এবারে ইন্টার মিলান আর পিএসজি। কিন্তু ইন্টার মিলানের ক্ষেত্রে যে কথাটা বলতে হয় যে 2023 সালে যে স্কোয়াডটা ছিল, সেই স্কোয়াড থেকে মাত্র 2 কি 3 জন চেঞ্জ হয়েছে, এবং পুরো বাকি টিমটাই আর কি আছে। সো আমি বলবো ইট ইজ এ ভেরি ভেরি বিগ থিং যে ওই সেম স্কোয়াডটাকে রেখেই আবার আর কি ফাইনালে আসা, এবং যেই 3-4টা পজিশনে অ্যাডিশন হয়েছে, সেই 3-4টা পজিশনে খুব পজিটিভলি অ্যাডিশন হয়েছে। যেরকম ফর এক্সাম্পল আপনি যদি স্ট্রাইকার দেখেন, 23 সালে ছিল জেকো, তার জায়গায় এখন মার্কাস থুরাম, উইচ ইজ ভেরি গুড অ্যাডিশন আই উড সে। এছাড়া আমি বলবো যে আপনার ডিফেন্সে আগে ছিল অন্য একজন প্লেয়ার, আমার নামটাই মুহূর্তে মনে নেই, বাট এখন আছে বিসেক নামে একজন আছে, প্লাস তার সাবস্টিটিউটে পাওয়ার্ড, ফ্রান্সের পাওয়ার্ড, আপনার মনে আছে আর্জেন্টিনার এগেইনস্টে গোল দিয়েছিল। সো এই যদিও এই দুজনেরই ইনজুরি সংখ্যা ছিল, বাট প্রবাবলি তারা ফিট হয়ে যাবে, তারা খেলবে আর কি। জি, আর গোলকিপার এখন ইয়ান সোমার আছে, আগে কিনা ম্যানচেস্টার ওনানা ছিল। সোমার বার্সেলোনার জন্য দুঃস্বপ্ন, আসলে নাইটমেয়ার আই গেস। জি, সো আমি বলবো যে 2023 সালে যে টিমটা ফাইনালে উঠেছিল সেটারই একটা বেটার এন্ড আপগ্রেডেড ভার্সন, অলমোস্ট 9 জন হয়তো এই স্কোয়াডে আমরা দেখতে পাবো তাদেরকে। জি, সো এটা সিমিওন ইনজাগির জন্য একটা খুবই ভালো একটা পয়েন্ট, এবং তার যে খেলার ধরনটা এবং তার যে চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্স, আমি বলবো যে এখন চ্যাম্পিয়ন্স লিগে তারা যে জিনিসটা হচ্ছে, তারা ডেড বল সিচুয়েশনটা খুব ভালো, তারা কর্নার থেকে বেশ গোল দিয়েছে, তারা হচ্ছে ফ্রি কিক থেকে অনেক গোল দিয়েছে। সো তাদের যে প্লেয়ার আছে ডেড বল সিচুয়েশনের জন্য, সেটা হচ্ছে আপনার ধরেন যে যদি আপনি ক্রসিং এর ক্ষেত্রে ডামফ্রিসের কথা বলি, যে এখানে রাইট উইং এ খেলছে, এতগুলো অ্যাসিস্ট, গোল করছে,
চানাগলু আছে যে কিনা ফ্রি কিক থেকে যে কোনো জায়গা থেকে গোল দিয়ে দিতে পারে, আর রিবাউন্ডের জন্য তো আমাদের লাউটারো মার্টিনেজ আছে এবং যে কোনো জায়গা থেকে একটা শর্ট করে গোল দিয়ে দিতে পারে। সো ডেড বল এবং ফিজিক্যালিটির দিক থেকে ইন্টার মিলান অনেক অনেক আগিয়ে, আমি এটা বলবো। হ্যাভিং সেড দ্যাট, এখানে আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে যে ইন্টার মিলানের মিডফিল্ডটা একটু এইজেড, মানে অ্যারাউন্ড দ্য ইয়ার 30। আপনি যদি নাম যদি আমি বলি, মিকিতারিয়ান বলেন, তার বয়স 34 এর মতন। নিকোলো বারেলা আছে, তার কিনা বয়স 28-এর মতন। তারপরে আপনি যদি হচ্ছে আমি উইংয়ে বলি, ফেডরিকো ডিমার্কো, সে হচ্ছে বয়স 27-এর মতন। তো এখন এই মিডফিল্ডটা একটু এইজেড। অন দি আদার হ্যান্ড পিএসজির মিডফিল্ড ইজ ভেরি ইয়াং অ্যান্ড দে আর অলওয়েজ প্রেসিং। আপনি কুরুভাশকেলিয়ার কথা বলেন, আপনি যদি স্ট্রাইকার ওসমান দেম্বেলের কথা বলেন, বা আপনি রাইট উইংয়ে আইদার দুবে খেলবে অথবা ব্যারোলা খেলবে, এরা সবাই অনেক ফাস্ট, অনেক বেশি হচ্ছে উইং প্লে করে। সো ওই যে প্রেসিংটা কন্টিনিউয়াসলি করবে, ওই জিনিসটাকে ধরে রাখাটা একটু ইন্টার মিলানের জন্য অনেক কষ্টকর হয়ে দাঁড়াতে পারে। সো এখন এই জায়গাটাই দেখতে হবে যে তাদের মিডফিল্ড এবং স্ট্রাইকিং কতটুকু প্রেস করছে এবং কতক্ষণ ধরে প্রেস করতে পারবে, এইটার উপরে একটা ডিপেন্ড করবে। তার কারণ হচ্ছে পিএসজির আবার সাবস্টিটিউট বেঞ্চ এত স্ট্রং না, ইন্টার মিলানের সাবস্টিটিউট বেঞ্চ অনেক স্ট্রং, অনেক সাব প্লেয়ার আছে স্ট্রাইকিংয়ে বলেন, মিডফিল্ডে বলেন। সো দিস ইজ গোয়িং টু বি আ ভেরি বিগ ব্যাটল। রাইট, বাট পিএসজি আসলে তাদের এই চ্যাম্পিয়ন্স লিগ যে তার মিশন কিন্তু বেশ প্রায় 1 দশকের উপর সময় ধরে চলছে, এবং এবার তারা লুইস এনরিকে যেটা করেছে, আমার কাছে মনে হচ্ছে তাদের একটা ফিলোসফিতে একটা চেঞ্জ এসেছে। আগে তারা বিগ নেম, বিগ সুপারস্টার, কিন্তু মেসি নেইমার যাওয়ার পরে আমার মনে হচ্ছে তারা একটা টিম হিসেবে গড়ে ওঠার চেষ্টা করছে, এবং সেটাকেই আসলে তারা প্রাধান্য দিচ্ছে, একটা টিম গেম করে, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স না। এবং সেই জায়গাটায় এবারে মনে হচ্ছে যে তাদের সম্ভাবনা কি আগের বারের চেয়ে একটু বেটার মনে হচ্ছে কিনা। ইনফ্যাক্ট কাগজে কলমে অনেকে এগিয়ে রাখছেন পিএসজিকে। জি, পিএসজিতে এখানে আগে রাখবো, তার কারণ হচ্ছে যে এটার চেঞ্জটা শুরু হয়েছে এমবাপ্পে যাওয়ার পর থেকে। তার কারণ হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে এই টিমের পুরো ইয়েটাই হচ্ছে যে এরা খুব প্রেসিং করে খেলে। সো প্রেসিংয়ে যদি আপনার সব মানে সামনের যে 6 জন আছে, যেটা কিনা 4-3-3-তে ওরা খেলে, সামনের 6 জন যদি একই সাথে ওঠানামা না করে তাহলে টিমের জন্য অনেক হার্ড হয়ে যায়। এমবাপ্পে যে জিনিসটা, এমবাপ্পে ইজ ভেরি ভেরি গুড ইন দি অ্যাটাক, বাট ও ডিফেন্সিভ কোয়ালিটিজ এত স্ট্রং না। সো যার কারণে পিএসজির এই একটা জায়গায় সবসময় প্রবলেম হতো। এখন এই কারণে কি এমবাপ্পে যাওয়ার সময় এনরিকে বলেছিলেন সে যাওয়াতে ভালো হচ্ছে দলের জন্য বেটার। ওর জায়গায় যখন কুরুভাশকেলিয়াকে নিয়ে এসছে, তার যে প্রেস এবং তার যে ড্রিবলিং, এইটা মনে করেন এখন পিএসজির জন্য একটা বেশ আশীর্বাদ স্বরূপ হয়ে এসছে। রাইট, এবং পিএসজি আপনি যদি দেখেন, আমরা তারা আর্সেনালকে হারিয়েছে, এর আগে আরও দুটো ইংলিশ ক্লাব লিভারপুল এবং অ্যাস্টন ভিলাকে এই সিজনে তারা হারিয়েছে। অন্যদিকে ইন্টার মিলান আমার মনে হয় 5 বছরে প্রথমবার তারা কোনো ট্রফি ছাড়া সিজন শেষ করার পথে, ইনফ্যাক্ট যদি এই ট্রফিটা না জেতে। সো সেদিক থেকেও তো বোধ হয় পিএসজিকে ইন্টারের, বাট এক্সপিরিয়েন্স অবভিয়াসলি ইন্টার মিলানকে বোধহয় এগিয়ে রাখবে, রাইট? তা আপনি বয়সের কথা বলছিলেন, বাট একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ খেলার অভিজ্ঞতা। জি, যে জিনিসটা হতে পারে যে খেলা যদি ধরেন পিএসজি খুব তাড়াতাড়ি কুইকলি গোলগুলো দিয়ে দিতে পারে এবং তারা যদি লিগটা ধরে রাখার চেষ্টা করে, সেই ক্ষেত্রে আই থিঙ্ক পিএসজির একটা সম্ভাবনা থাকবে। কিন্তু খেলা যদি ক্রমশ 75 মিনিট প্লাস বা ধরেন যেটা 120 মিনিট পর্যন্ত যায়, তখন পিএসজির জন্য হার্ড হয়ে যাবে, বিকজ এতক্ষণ ধরে প্রেসিং করাটা পিএসজির জন্য টাফ হয়ে যাবে। অন দি আদার হ্যান্ড ইন্টার মিলানের স্ট্রাইকিংয়ের অপশনে আপনি যদি মার্কোস থারামকে বাদ দেন, তার জায়গায় হচ্ছে তারেমি আছে, যেখানে ইরানিয়ান ন্যাশনাল টিমের প্লেয়ার। তো তাদের লাইক টু লাইক রিপ্লেসমেন্ট আছে। লাউটারো মার্টিনেজের এগেনস্টে আউরান্টোনোভিচ আছে। সো যেই জিনিসটা যে তাদের সাব করার মতন লোক আছে, তারা 120 মিনিট পর্যন্ত টানতে পারবে, কিন্তু পিএসজির পক্ষে 120 মিনিট এই ম্যাচটাকে টেনে নেওয়া যেটা খুব হার্ড হবে, ওই সেম কোয়ালিটি ধরে রেখে। আর ইতালিয়ান আমরা তো জানি তাদের ঐতিহ্যই হচ্ছে যে তারা ম্যাচটাকে যতটা লম্বা করতে পছন্দ করে। বাট আপনি থুরামের কথা বলছিলেন বারবার, ইজ দ্য লেজেন্ড, ফ্রেঞ্চ লেজেন্ড অফকোর্স, লিলিয়ান থুরামের ছেলে, এবং তাকে এবং পাভার্ট দুজনকে আসলে ফ্রেঞ্চ সাইডের এগেনস্টে খেলা, আমার মনে হয় যে সেটাও বোধহয় একটা ইমোশনাল একটা জায়গা তো থাকে। ইমোশনাল জায়গা থাকে ঠিকই, কিন্তু যে জিনিসটা যে ইউরোপিয়ান যেটা হয় যে তারা ক্লাবের প্রতি বেশি লয়াল হয়ে যায়। ন্যাশনাল টিমে যেটা হয় যে ফুটবলের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, যে দেখবেন যে সবাই ক্লাবের প্রতি তাদের আত্মিক সম্পর্কটা একটু বেশি হয় রাদার দ্যান ন্যাশনাল টিমের থেকে। সো আই গেস এখানে যদি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে মার্কাস থুরাম আর পাভার, তাদের জন্য একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। সো এরপর তাদেরকে ফ্রেঞ্চ দর্শকরা, ফ্যানরা কিভাবে রিসিভ করে সেইটা হবে কথা। অলরাইট, সো এই ম্যাচটাও আসলে অবভিয়াসলি কয়েক ঘন্টা পরে, সেটা নিয়েও বেশ এক্সাইটমেন্ট থাকবে। আমাদের দর্শকরাও নিশ্চয়ই জানাবেন যে আপনারা কে কার পক্ষে, পিএসজি নাকি ইন্টার মিলান। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি, এবং শেষে এসে আমরা যেটা করি কাউন্টার অ্যাটাকে আমরা একটু সোশ্যাল মিডিয়ায় নজর দিই। সেখানে আসলে সবচেয়ে বড় আলোচনা আছেন এই মুহূর্তে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে, যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো।
তার কি সৌদি আরব মিশন শেষ হয়ে গেল? আমরা যদি একটু পোস্টটা দেখি যে তিনি লিখেছেন, দ্য চ্যাপ্টার ইজ ওভার, দ্য স্টোরি স্টিল বিং রিটেন, গ্রেটফুল টু অল। তিনি তার ক্লাবের জার্সিতে একটা ছবি দিয়েছেন বেশ মন খারাপের, বাট ফ্যাব্রিজিও রোমানো তিনি যেটা লিখেছেন যে আল নাসের ডিরেক্টর হিয়ারো বলছেন যে ক্রিস্টিয়ানো রোনালদো প্রেজেন্স অফকোর্স একটা বেশ বড় ছিল এবং তারা তার সঙ্গে চেষ্টা করছেন কন্ট্রাক্টটা রিনিউ করার এবং তারা আশা করছেন তিনি কন্টিনিউ করবেন। আহমেদ শাইখ। আমার মতে ইনভাবে সৌদি আরবের মিশন হয়তো শেষ হয়ে গিয়েছে এবং আসলে যে জিনিসটা কয়েকদিন আগে ফিফা প্রেসিডেন্ট বলছিল যে ক্রিস্টিয়ানো রোনালদো সম্ভবত MLS এ আসছেন, এটার একটা সম্ভাবনা আছে। কারণ ধরেন যে মেসি আর রোনালদো দুইজনই ক্যারিয়ারের পড়ন্ত বেলায়, তো এখন আপনি যদি এটা আসলে অনেকটা ফুটবল পলিটিক্স বা ফুটবল ডেমোগ্রাফির কথা বলতে পারেন। এখন সামনে 2026 সালে ওয়ার্ল্ড কাপ প্লাস এখন 2025-এ ক্লাব ওয়ার্ল্ড কাপ। সো এখন যদি রোনালদো এবং মেসি দুজনেই যদি ইউএসএ তে মুভ করে ইউএসএ খেলে, ফুটবলের যে ব্র্যান্ডিংটা হবে, ফুটবলের যে মার্কেটটা ক্রিয়েট হবে, এটা ফিফার জন্য অ্যাট দি এন্ড অফ দ্য ডে ফুটবলের জন্য অনেক লাভবান। সো আই থিঙ্ক এখানে মানে চারিদিক দিয়ে দেখলে সবাই চাইবে যে মেসি ভার্সেস যে রোনালদোর যে দ্বৈরথ, যে কোনো পর্যায়ে যাক না হোক না সেটা রাইট। আপনি মেসির কথা বলছিলেন, মেসি একটা খুব রিসেন্টলি একটা ঘোষণা দিয়েছেন, লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ মিলে তারা একটা ক্লাব খুলে বসেছেন, দেপার্তিভো LSM, যেটা উরুগুয়ের 4th টায়ারের একটা ক্লাব। বাট এইটা আসলে একটা বেশ বড় খবর, মেসি এবং সুয়ারেজ মিলে একটা ক্লাব খুলে ফেলে এবং সেটা নিয়ে তারা কাজ করছেন। কারণ এই ধরনের লেজেন্ডরা যখন ফুটবলের এই ধরনের কাজে যান, সেটা অবশ্যই ওভারঅল ফুটবলের জন্য তো একটা বিরাট বড় ব্যাপার। জি, বিশাল বড় ব্যাপার। তার কারণ তাদের যে ফুটবলের ক্লাবটা কিভাবে চলে, তাদের সেই একটা এক্সপিরিয়েন্স থাকে, সেটার সঙ্গে তাদের যে ইনভেস্টমেন্টটা আসবে সেটা একটা খুব ভালো কাজ করবে। কারণ আপনি তো জানেন যে ম্যানচেস্টারের যে ক্লাস অফ 92 যে 6 জন তারা মিলে কিন্তু একটা ফুটবল ক্লাব চালায়, সেটা হচ্ছে স্যালফোর্ড FC, সেটাও কিন্তু ম্যানচেস্টারে। সো তাদের ইনভেস্টমেন্টটা ছিল এবং তারাও সেই ক্লাবটাকে একটা সাস্টেনেবল পর্যায়ে নিয়ে গেছে। সো এটা খুবই ভালো একটা জিনিস আমি বলবো প্লেয়ারদের পক্ষ থেকে। রাইট। আমরা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে লুকা মডরিচের বিদায়। তিনি একটা পোস্ট দিয়েছিলেন যে ডোন্ট ক্রাই বিকজ ইটস ওভার, স্মাইল বিকজ ইটস হ্যাপেন্ড, লেজেন্ড অফ রিয়াল মাদ্রিদ। লুকা মডরিচকে নিশ্চিতভাবে মিস করবে আসলে মাদ্রিদ ফ্যানরা। আরেকটা বড় খবর হচ্ছে ব্রাজিলিয়ান ফ্যানদের জন্য, কার্লো আনচেলত্তি গিয়েছেন সেখানে হেক্সা জয়ের মিশনে, তিনি যোগ দিয়েছেন, বেশ ঘুরে ঘুরে দেখছেন, একটা ছবি দিয়েছেন, তিনি পোস্ট করেছেন যে ইটস অ্যান অনার অ্যান্ড আ সোর্স অফ প্রাইড টু লিড দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, আই হ্যাভ বিফোর মি আ গ্রেট চ্যালেঞ্জ, গ্রেট জয়, উই নিড অল অফ ইউ। তিনি এটা বলেছেন এবং CBF তাকে বরণ করে নিয়েছে। কার্লো আনচেলত্তির ব্রাজিল মিশন নিয়ে যদি কিছু বলতে চান। ইট উইল বি টু কুইক টু গিভ এ রিমার্ক বিকজ সে পুরা ইউরোপের একটা এনভায়রনমেন্ট থেকে সে সাউথ আমেরিকান এনভায়রনমেন্টে যাচ্ছে, তার কালচার বুঝে সেইভাবে করে রিয়্যাক্ট করতে এবং টিমটাকে গোছাতে একটু সময় লাগবে। সো আই ডোন্ট থিঙ্ক উই শুড এক্সপেক্ট এনিথিং পজিটিভ ইন 2026, বাট আই থিঙ্ক ডাউন দ্য লাইন 5 বছর পরে 2030 যে ওয়ার্ল্ড কাপ, আই থিঙ্ক সেটাতে আসলে কনসেন্ট্রেট করবে বেশি ব্রাজিল এই ক্ষেত্রে। সো আমার কাছে মনে হয় যে 1-2 বছরের মধ্যে একটা ওয়ার্ল্ড কাপ উইনিং টিম দাঁড় করে ফেলাটা একটু হার্ড হয়ে যাবে। আবার ব্রাজিলের যে প্রেশার, যে তাদের যে চাওয়া, অবভিয়াসলি তারা চাইবে এখানেই কিছু একটা যেতে। আচ্ছা, আমরা একেবারে শেষ দিকে আরেকটা বিদায় ঘটেছে ম্যানচেস্টার সিটি থেকে, কেভিন ডি ব্রুইনার। তিনি আসলে এখন কোথায় যাবেন, নাপোলি না লিভারপুল, সেটা নিয়ে একটু আলোচনা আছে। এবং কিলিয়ান এমবাপ্পে, তিনি তার রিয়াল মাদ্রিদ সিজনে, ডেবিউট সিজনে তিনি আবারও ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন। এই ছিল মোটামুটি আমাদের আজকের কাউন্টার অ্যাটাক। আহমেদ শাইখ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দেখা হবে আবার আগামী পর্বে এবং অবশ্যই বাংলাদেশ ফুটবলের সঙ্গে থাকুন, অনফিল্ডের সাথে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই, টাটা।